নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপনারা দেখছেন জবাব চায় বাংলা। যারা হকার ভাই বোনেরা রয়েছেন, যারা হকার বন্ধুরা রয়েছেন, এই মুহূর্তে আমাকে দেখছেন, অনিশ্চয়তার মধ্যে আপনাদের রাত কাটছে হয়তো। আবারও বলছি, আমার সীমিত ক্ষমতায় আমরা যতটা পারবো আপনাদের এই দুর্দশার মুহূর্তে আপনাদের খবর আমরা দেখাবো। ময়ূক আপনাদের পাশে থেকে আপনাদের দুর্দশার খবর দেখাবে। অবশ্যই যদি আপনারা বেআইনি কাজ করেন, তার জন্য আইন শৃঙ্খলা যারা রক্ষা করে তারা সেই সমস্ত কাজ করবে। কিন্তু আপনাদের বলছি, আপনাদের দুর্দশার খবর আমরা চেপে যাব না অন্য চ্যানেলের মতন, মিনমিন চ্যানেলের মতন। এবার গোটা বাংলার মানুষকে কয়েকটা কথা বলি। আমি ময়ূক রঞ্জন ঘোষ, জবাব চায় বাংলাতে প্রতিদিন আসি, কিন্তু আজ কয়েকটা জিনিস আমি দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সরাসরি নির্দেশে রাজ্যে এবং বিশেষ করে কলকাতা শহরাঞ্চলে গরিব হকারদের উচ্ছেদ করে দেওয়া হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সরাসরি নির্দেশে কিছু নির্দিষ্ট অঞ্চলের, আবারও বলছি, কিছু নির্দিষ্ট এলাকার হকারদের উচ্ছেদ করে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়তো ধরে নিতে হয় কিছু এলাকার হকারদের উচ্ছেদ করা হলো না। আপনারা বলুন কোন এলাকার হকারদের উচ্ছেদ করা হলো না। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিরোধীরা বলছেন যে ভোট ব্যাংক বাঁচানোর রাজনীতিটা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিচ্ছেন, দেখো এদের তুলে দিচ্ছি, বিদেশিদের বসার জায়গা করে দিচ্ছি। কেন এই কথাটা বলছেন? নির্দিষ্টভাবে বিরোধীরা যে কথাটা বলছেন, এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি রোহিঙ্গা কলোনিগুলোকে মুক্তাঞ্চল বানিয়ে রাখা হয়েছে। সেখানে কোনো উচ্ছেদ অভিযান হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি রোহিঙ্গারা এই বাংলাতে, অর্থাৎ বিদেশি যারা আমার আপনার যে থালা আছে সেই থালায় যারা ফুটো করছে, আমাদের থালায় ভাতে যারা ভাগ বসাচ্ছে, তাদের উচ্ছেদ মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদটা করছেন আসলে এই বাংলাতে, এই কলকাতাতে যারা বছরের পর বছর, দশকের পর দশক রয়েছেন, তা সে অনাদি কাকা হোক বা আব্দুল চাচা হোক, আমাদের বাংলার যারা ভূমিপুত্র তাদেরকে বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। যোগী আদিত্যনাথের মডেল যেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলো করছেন। সেই আব্দুল চাচা বা অনাদি কাকা যারা এই বাংলার, যারা রোহিঙ্গা নয়, রোহিঙ্গা কলোনিতে উচ্ছেদ হয় না বিরোধীরা বলে, যেখানে উচ্ছেদ হয় সেখানেও মেপে ঝেপে বেছে বুছে উচ্ছেদটা হচ্ছে। তাদের মধ্যে থেকে যারা এই মুহূর্তে হাহাকারটা করছেন, যারা এই মুহূর্তে জানেন না যে কাল সকালটা কিরকম যাবে, তাদের কয়েকজনের প্রতিক্রিয়া দিয়ে আজ জবাব চায় বাংলাতে আমি শুরু করব। আমি শুনবো, আপনি শুনবেন এবং ভাববো কয়েকটা কথা, যেটা তাদের প্রতিক্রিয়াটা শোনানোর পরে আমি বলবো। মারা যাবো, এরা ভোটের আগে এখানে কেন বলিনি? এগুলো ভোটের আগে এখানে কাউন্সিলর বিনু মন্ডল, বিনু দাস বললো দোকানগুলো থাকবে, যাবে না। বলেছিল কাউন্সিলর আমাদেরকে সরাতে বললো। এবার আমরা কি করব আপনি বলুন না, কোথায় যাবো? আমরা তো এই করে খাচ্ছি, পাঁচখানা ফ্যামিলিকে সংসার চালাচ্ছি। তুলবার থাকলে অনেক আগে দিয়ে তুলে দিত। কত বছরের দোকান আপনার? 35 বছর। কার অনুমতি নিয়ে দোকান দিয়েছিলেন? ইউনিয়ন, আমাদের ইউনিয়নের দোকান, ইউনিয়নের অনুমতি নিয়ে ফুটপাতের উপর দোকান দেওয়া যায়? আমরা কি করব? আমাদের পুরসভার অনুমতি নিয়েছিলেন? না। কলকাতা পুরসভার পুলিশের অনুমতি আমাদের যেরকম কেস দেই, কেসের টাকা নিয়ে যায়। কোন নেতাকে টাকা দিতে হয়েছে এর জন্য? আমি বসে আছি 15 বছর। এখন পুলিশ কি বলছে? এখন বলছে উঠে যেতে। কি করবেন? 15 বছর কেউ পাওয়া যায়নি। 1.5 বছর ধরে এটা চলছে। এখানে অম্বুজা প্রজেক্ট করতে আসার পর থেকে এটা বেশি করে শুরু হয়েছে। অম্বুজা প্রজেক্ট করতে এসছে, অম্বুজা প্রচুর পরিমাণে টাকা দিয়েছে, খালি এতটা হয় না। এরা সবাই আমার বাংলাতে ভোট দেয়। এরা সবাই একটা সময় তৃণমূল কংগ্রেসের জন্য মিছিল করেছে। এরা সবাই বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছে। এরা সবাই হকার ইউনিয়ন কোনো না কোনোভাবে করে। কিন্তু প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন আর যে কথাগুলো আসলে ভোট মিটে গেলে বলেন,
দুটোর মধ্যে আলাদা মনে হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে চপ শিল্পের কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেন ঘুগনি বেচার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে রাখতে চাই, যারা ঘুগনি বেচেন, যারা চপ শিল্প তার যে স্বপ্ন, সেই চপ শিল্পের স্বপ্ন দেখেন, তারা চপ শিল্পটা করবেন কোথায়? মহাকাশে না নবান্নের ছাদে? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেছেন তিনি আসলে কি কি জিনিস এনকারেজ করেছিলেন এই বাংলাতে। এই বাংলাতে তো সিঙ্গুরের ফ্যাক্টরিটা এনকারেজ করা হয়নি, এই বাংলাতে তো নন্দীগ্রামে কেমিক্যাল হাব এনকারেজ করা হয়নি, এই বাংলাতে তো সেক্টর 5 এর পরে সেক্টর 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কোনো আইটি হাব, কোনো টেকনিক্যাল হাব, কোনো ম্যানুফ্যাকচারিং হাব এনকারেজ করা হয়নি। এনকারেজ করা কি হয়েছিল? ল্যাংচা হাব। এনকারেজ করা কি হয়েছিল? কাশফুলের বালিশ বানানো। এনকারেজ করা কি হয়েছিল? ঘুগনি বেচো, ফুল নিয়ে বেচো, ফুচকা বেচো। সেগুলো বেচবো কোথায় ভাই? বেচবোটা কোথায়? স্পেনে গিয়ে? সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে গিয়ে নিজের টিএমটি বারের কোম্পানি সেটা ঘোষণা করে এসেছিলেন। আমি আমার চপ শিল্পটার ঘোষণা কোথায় করব? হকার হিসেবেই তো আমাকে এই কাজগুলো করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, হয়তো আমরা ভোলাতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাবো, তারপর আরেকটা কাটাছেড়া করতে হবে। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। যারা আমার দর্শক বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই এটা দেখলেন, এটা হয়তো শুনলেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যবসা বলতে রোজগারের উপায়ে বাতলে দিতে বললেন কাশফুলের বালিশ তৈরি করো, ঘুগনি নিয়ে বসো। এই কথাগুলো বলা হয়েছে এবং ঠিক সেই জায়গা থেকে এই কাশফুল, ঘুগনি, চপ শিল্প, এই সমস্ত কিছু করবার জন্য তো একটা ছোট্ট এইটুকু জায়গা তো অন্তত চাই। সেটা কোথায় হবে? আবারও বলছি, নিউ টাউনে, গড়িয়াহাটে, হাতিবাগানে, যে সমস্ত জায়গা, যে সমস্ত ফুটপাত দখল করে এই হকার ভাই বোনেরা বসে আছেন, তারা বিশ্বাস করুন চান না, চান না হয়তো। আপনি প্লিজ সিঙ্গুরের ফ্যাক্টরিটা করে দিন। দেখুন সিঙ্গুরের ফ্যাক্টরির বাইরে হাইওয়েতে তারা একটা ছোট ছোট গুমটি দোকান করে চলে গেছে, তারা সিঙ্গুরে চলে যাবে, আপনাকে বলতে হবে না। আপনি প্লিজ নন্দীগ্রামে কেমিক্যাল হাবটা করে দিন, দেখবেন সেখানে তারা চলে গেছে হকাররা। আপনাকে কলকাতা থেকে এই উচ্ছেদ অভিযান করার কোনো হেডেক নিতে হবে না। আপনি দিচ্ছেন কোথায় জায়গা, আপনি দিচ্ছেন কোথায় সেই মেকানিজম, আপনি দিচ্ছেন কোথায় সেই ইনফ্রাস্ট্রাকচার? এবং সেই জায়গা থেকে আমার প্রশ্ন এই মুহূর্তে, ময়ূকের প্রশ্ন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ময়ূক এই মুহূর্তে প্রশ্ন করছে, চাকরি নেই, হকারি ছাড়া উপায় কি? চাকরি নেই, বাকরি নেই, শিল্প নেই, যে চাকরি পাচ্ছে সেটা চুরি হয়ে যাচ্ছে, কাটমানি দিতে হচ্ছে। হকারি ছাড়া উপায়টা কি? আর হকারি যদি করতে হয়, আমার যদি চপের দোকান খুলে বসতে হয়, আমার যদি কাশফুলের বালিশের দোকান খুলে বসতে হয়, আমার যদি ঘুগনির দোকান খুলে বসতে হয়, আমাকে যদি সামান্য ল্যাংচা নিয়েও বসতে হয়, আমাকে যদি এপাং ওপাং ঝপাং বই ছড়ার বইয়ের দোকান খুলেও বসতে হয়, আমাকে তো বসতে হবে ফুটপাতগুলোতেই। ফুটপাতগুলোতেই তো বসতে হবে ম্যাডাম, ফুটপাতগুলোতেই তো বসতে হবে স্যার। উপায় কি? এবং ঠিক এই জায়গা থেকে আমার অনেকগুলো মানুষের অনেকগুলো কথা শোনানোটা প্রয়োজন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চান? বিরোধীরা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা বলছেন যে এই সমস্ত কিছু প্রি প্ল্যান, এই সমস্ত কিছু রাজনীতির অঙ্কের জন্য, এই সমস্ত কিছু আসলে হচ্ছে
রোহিঙ্গাদেরকে লিগালাইজ করার জন্য। বড় ভয়ঙ্কর কথাবার্তা বলছেন রাজনীতিবিদরা, কি বলছেন একবার শুনে নেব। আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন, বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বিরাজ। আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি তাদেরকে নিয়ে এসে ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার মানে আপনার বিষয়বস্তু নয় দপ্তরের মধ্যে, এটা আমরা আশঙ্কা করি। উনি বলুন যে কি করে এখানে বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে, কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়, কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেওয়া হয়। তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে। আমি জানি না যে এই মুহূর্তে কোনো খবর আসছে কিনা, আমি পিসিআরকে অনুরোধ করব, আমি আমাদের যারা নিউজ রুমের সহকর্মীরা রয়েছেন তাদের অনুরোধ করব, অন্য চ্যানেলের মানে মিনমিনে চ্যানেলের যারা সাংবাদিকরা রয়েছেন তাদেরকেও অনুরোধ করব খোঁজ নিতে, ফোন লাগাতে। আপনারা কোনো খবর পেয়েছেন আজ এত ঘটিকায় এতগুলো রোহিঙ্গা কলোনি অবৈধভাবে যারা বিদেশিরা এখানে দখল করে বসেছিল তাদেরকে সরানো হইল, তাদের উচ্ছেদ করা হইল, এরকম কোনো খবর এসেছে কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিদেশিদের, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিদেশিদের এই বাংলাতে একটু একটু করে বসবাস করাবার জন্য একেবারে পার্মানেন্ট সেটেলমেন্ট করানোর ব্যবস্থা করে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আমাদের বাংলার ভূমিপুত্র যারা রয়েছেন তাদের আবার পরিযায়ী করবার চেষ্টা করছেন। কারণ এই হকাররা করবে কি? সংসার চালাতে হবে তো। এই হকাররা তো কালকে গিয়ে মন্ত্রী হতে পারবে না, এই হকাররা তো কালকে গিয়ে এমপি এমএলএ হতে পারবে না, এই হকাররা তো কালকে গিয়ে পার্থ চ্যাটার্জির ওই অপাসপা গপার টাকার পাহাড়টা নিতে পারবে না। এই হকাররা করবে কি? চলে যেতে হবে বম্বেতে। আমি বহু হকার ভাই বোনেদের দেখেছি, বম্বেতে গেছে, অযোধ্যাতে গেছে। কিছুদিন আগে আমি পুরীতে দেখলাম, পুরীতে পর্যন্ত বহু বাঙালি হকার ভাই বোনেরা রয়েছে মেদিনীপুরের। তারা বলছে দাদা এখানে আমি অনেক টাকা পাচ্ছি। পরিযায়ী শ্রমিক, নতুন কনসেপ্টে হকারদেরকেও পরিযায়ী শ্রমিক বানানোর ভয়ঙ্কর চক্রান্ত কি আসলে? কি কারণে? এটাই আমার দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। দ্বিতীয় প্রশ্ন বলছে হকার উচ্ছেদ কি জনবিন্যাস বদলাতে, ডেমোগ্রাফি চেঞ্জ করার একটা মাস্টার প্ল্যান কি বানিয়েছে তৃণমূল কংগ্রেস? ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দাও। এটা অসমে হয়েছে, বিজেপি লাগাতার বলে আসছে এটা বাংলায় করার প্ল্যান হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা বাংলায় এসে বারবার বলেছে জনবিন্যাস তোমাদের মধ্যে দেওয়া হচ্ছে, তোমরা বুঝতে পারবে না, কিন্তু একটা প্ল্যান্ড মেথডিক্যালি এই কাজটা করছে। সত্যি কি তাই? এটা ভয়ঙ্কর একটা দিক কিন্তু বিরোধীরা তুলে ধরছেন। শ্রমিক ভট্টাচার্য থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা বারবার এই কথাটা বলছেন যে বাংলার জনবিন্যাস বদলানো হচ্ছে এবং এই হকার উচ্ছেদ আরেকটা মাস্টার প্ল্যান। সত্যি কি তাই? যারা এই মুহূর্তে রয়েছেন চলুন দেখি কারা রয়েছেন আমার সঙ্গে, তাদেরকে প্রশ্ন করব এবং এই মুহূর্তে যারা রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেব। রয়েছেন শান্তি ঘোষ, এই মুহূর্তে AIUTUC শ্রমিক এবং হকার ইউনিয়ন নেতা। রয়েছেন দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র, আইনজীবী। রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী, আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেই প্রশ্নটা দিয়ে একদম ডিবেটটা শুরু করলাম সেটাতে একটু বোঝার বিষয় রয়েছে। দেবজিৎ সরকার, কেন এই এরকম একটা আশঙ্কাও আপনারা প্রকাশ করছেন যে জনবিন্যাস বদলে দেওয়ারও একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হতে পারে? একই রকমভাবে যদি যে কথাটা আমাদের দলনেতা বলেছেন, বিরোধী দলনেতাও বটেন, যে একই সঙ্গে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন বিধাননগরে নাকি রোহিঙ্গাদের এরকম জায়গা তৈরি হয়েছে, একটা কিছু করা হয়নি। একদম, যে প্রত্যেক জায়গাতেই তো এরকম জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, ডেমোগ্রাফি র্যাপিডলি ডিক্রিজ করছে, চেঞ্জ হচ্ছে, এটা একটা সমস্যা। তার সঙ্গেও যখন অপারেশন সানশাইন হয়েছিল তখন আমরা একটা এই একই রকম দেখেছিলাম যে রাত্রির 11টার সময় হাতিবাগানে বুলডোজার চললো, অন্যদিকে
ওই খিদিরপুরের ওখানে ওদের আলাদা মল করে আমার সঙ্গে শ্রমিক নেতারা রয়েছেন, তারা স্মরণে আনতে পারবেন, তাদেরকে সরানো হয়েছিল আগে তাদের জন্য ব্যবস্থা করে, এবং তাদের চাবি টাবি দিয়ে দেওয়া হয়েছিল, হাতে তুলে দেওয়া হয়েছিল সেই সময়। কিন্তু এদের জন্য সেরকম কিছু করা হয়নি। কতগুলো হকার্স কর্নারের মতন করা হয়েছিল, সেটাও শ্রমিক আন্দোলনের যারা তখন নেতৃত্ব দিতেন, যখন হকার সংগ্রাম কমিটি, এবং তখন তারপরে সেখান থেকে বেরিয়ে এসে যারা জিনিসটাকে খুব লড়াই দিলেন, তারপরে একটা মোটামুটি জায়গা তৈরি হলো। কিন্তু কখনো একটা জিনিস অদ্ভুত ব্যাপার যে আজকে দেখুন না, যে উদ্যোগ নিয়ে পুলিশ এইভাবে করছে, দেখুন পেটের ভাতের তো কোনো জাত হয় না, হওয়া উচিতও নয়, ধর্মজাত পেটের ভাতের হওয়া উচিত নয়। কিন্তু যদি কলকাতা পরিষ্কারের কথাই হলো, রাজাবাজার কি কলকাতার বাইরে? খিদিরপুর কি কলকাতার বাইরে? আপনি চলুন অন্য কোনো জায়গায়, আপনি সবথেকে বড় কথা হচ্ছে যে নিউ মার্কেটের চারপাশ কলকাতার বাইরে। আমি কখনোই বলবো না যে হকার উচ্ছেদ কতটা দরকারি কতটা অদরকারি, কি দরকার, কেননা একটা আইন আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই রাজ্য সরকার এই স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 তার না তো নিয়েছেন না তো ইমপ্লিমেন্ট করেছেন, না বামপন্থীরাও তাতে খুব উদ্যোগী ছিলেন, তারা সমর্থন করেছিলেন, তারা মনে মনে চান, তাদের যারা শ্রমিক নেতা তারা মনে মনে বিশ্বাস করেন যে সত্যিই তো এটা হওয়া উচিত, কিন্তু তারাও করে যেতে পারেননি, কেননা 2014 আইন 11তে তো সরকারই বদলে গেল। আর 11 থেকে আজ অবধি দিদিমণি কোনো দিনই এটাকে সামনে আনেননি। বিভিন্ন সময় দেখবেন ক্লিপ দেখাচ্ছিলেন, 15তে উনি 11তেও বলেছেন আমি তোমাদের সঙ্গে আছি, 15তে বললেন একটা আইন হওয়া উচিত, একটা কার্ড হওয়া উচিত, আরে কার্ডটাও তো এই আইন অনুযায়ী হওয়া উচিত। এবং সবথেকে বড় কথা দেখুন, এই আইনের একটা 3 নম্বর প্যারাগ্রাফ মানে সেকশন, সেটা কি বলেছে জানেন? নো স্ট্রিট ভেন্ডার শ্যাল বি এভিক্টেড, শ্যাল মানে মেটে নয়, শ্যাল বি এভিক্টেড অর অ্যাজ দ্য কেস মে বি রিলোকেটেড টিল দ্য সার্ভে স্পেসিফাইড। একটা সার্ভে করতে হবে, সেই সার্ভে অনুযায়ী আন্ডার সাবসেকশন 1 হ্যাজ বিন কমপ্লিটেড অ্যান্ড দ্য সার্টিফিকেট অফ ভেন্ডিং ইস্যুড বাই দ্য স্ট্রিট টু অল স্ট্রিট ভেন্ডার্স। এই যে কার্ড, এই যে সার্টিফিকেট, এটা ইস্যু করার কথা। মুখ্যমন্ত্রী সব জানেন, মুখ্যমন্ত্রী আমাদের বোকা বানানোর চেষ্টা করছেন। সামনে আসন্ন পুরভোট, রাস্তা পরিষ্কারের নামে কিছু লোককে সরিয়ে দেবে, উল্টো দিকে তাদের নেতারাই, তাদের কর্মীরাই, তৃণমূলের লোকেরাই আবার টাকা নিয়ে, আরও বেশি করে টাকা নিয়ে অন্য জায়গার লোক এনে, তাদের মধ্যে রোহিঙ্গাও থাকতে পারে, অন্যরাও থাকতে পারে, অন্যদের এনে বসিয়ে দেবে, এই লোকগুলো সরে যাবে। বেশ আমি আপনার কাছে আবার আসবো, শান্তি ঘোষ ওনার কাছেও আসবো। আমি একবার নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী শাসক দলের হয়ে কথা বলেন, ওনার কাছে যেতে চাই। নীলাদ্রিদা, আপনি হয়তো শুনতে পারেননি, হয়তো সবে বসেছিলেন, মাইকটা আপনি হয়তো পড়ছিলেন, আপনি হয়তো আমার কথা শুনছিলেন বা হয়তো শুনছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিক্রিয়া আমি শুনিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্সের একটি ইন্টারপ্রিটেশন আমি বাংলার মানুষকে শুনিয়েছি, আবার শোনাচ্ছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এটা স্ট্যান্ড পয়েন্ট হয়, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করছেন। কি অন্যায় করছেন শুনে নিয়ে আগে, তারপরে আপনাকে এই প্রশ্নটা করব। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। নীলাদ্রি ভট্টাচার্য, আমি যতটুকু শুনলাম এবং নোট করলাম, চপের দোকান বানাতে বলেছে বাংলার ছেলে মেয়েদের ব্যবসা করবার জন্য, ঘুগনি বিক্রি করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঝালমুড়ি বিক্রি করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কচুরিপানার থালা নাকি বিক্রি করলে দারুণ সেল হবে, কাশফুলের বালিশ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কিছু আমি বলছি, এটা তো কোনো শপিং মলে আপনি কি জায়গা দেবেন শপিং মলে এই কাশফুলের বালিশ বিক্রি করার, বা নবান্নর ছাদে
বা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ছাদে কি এই জিনিসগুলো বিক্রি করা হবে? কোথায় বিক্রি করা হবে? না আপনি আমাকে এইটা বলুন যে এই যুক্তিটা, আমি একটা কাশফুলের বালিশের দোকান দিতে চাই, আমাকে তো ফুটপাতেই দিতে হবে, কারণ ফুটপাত বাদে চারপাশে যেভাবে আপনারা শপিং মল তৈরি করেছেন, সেই শপিং মলে আমার এস্টাবলিশমেন্ট কস্ট যা হবে, কাশফুলের বালিশ টালিশ ছেড়ে দিন, আমি এমনি বালিশের দোকান উঠিয়ে দিতে হবে। আপনি কোথায় হবে? তা এই ছেলেটা, যে ছেলেটা চপের দোকান তৈরি করেছিল, তাকে তো আজকে বুলডোজার দিয়ে আপনারা বের করে দিলেন। ঝালমুড়ির দোকান যে দিয়েছিল, ঘুগনির দোকান যে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সেই ঝালমুড়ির দোকান দিয়েছে, চপের দোকান দিয়েছে, চপ শিল্প বানিয়েছে, তাদেরকে কোথায় আপনারা ফেলে দিলেন এখন? কয়েকটা ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য। জবাবটা দেই প্লিজ দিন। মমতা ব্যানার্জি যেটা বলেছেন, যে ক্লিপিংটা দেখাচ্ছ মুখ, সেই ক্লিপিংটাতে উনি বলেছেন ভিলেজ ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ব্যাপারে। এবার তোমার প্রশ্ন হলো, মানে গ্রামের লোক শুধু চপ খায়, যে ছেলেটা, যে এই যে শহরের লোক কি ওটস খায় শুধু? এই যে পাতা দিয়ে, গ্রামের লোক শুধু কাশফুলের বালিশে ঘুমাবে, আর শহরের লোক সুন্দর সুন্দর খাটে শোবে। কোয়েশ্চেনটা হলো, এই যে হকারদেরকে আজকে এভিকশন করা হয়েছে, এই হকারগুলো এই জন্য এভিকশন করা হয়েছে, দে ওয়্যার অল ইলিগাল। আমাদের এখানে মাথায় রাখতে হবে, 2 মাস আগে কেন ইলিগাল? কেন হাইকোর্টের ইলিগাল? কেন হাইকোর্টে আমি যেহেতু প্রত্যেকে কেউ কারোর উপর কথা বলছে না, একদম কেটে কেটে আপনাকেই জিজ্ঞেস করছি, ইলিগাল কেন বলে দিচ্ছি। ধরুন কলকাতা শহরে আমি ইলিগাল একটা পার্কিং করলাম, আমি এমন একটা জায়গাতে আমার গাড়িটাকে দাঁড় করালাম বা অটোকে দাঁড় করালাম, সেটা ফাইন হয়, পুলিশ ফাইন করে। তাহলে ইল্লিগালি একটা স্ট্রাকচার উঠে যাচ্ছে, ফাইন কেন করা হয়নি? না আসলে যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ঘুষ খেয়েছে, তার জন্য তো আজকে দেখছো যে পুলিশ ঘুষ খেয়েছে, তার মানে তার জন্য তো দেখছো আজকে বুলডোজার চলছে। না বুলডোজার চলছে, এতদিন পরে চলছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী এতদিন ধরে কি করছিল? আজকে যদি এখানে ক্যামেরাটা না চলে, আজকে যদি এখানে আপনি এসে চা না পান, আজকে যদি এখানে এসিটা না চলে, আপনি তো আমাকে বলবেন, আপনি তো আমাকে বলবেন যে রিপাবলিকে এই অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় কেন দায় দেবেন না? কার্ড নেই, ওরা ওখানে ব্যবসা করবে না। ওখানে টাউন ভেন্ডিং, আমাদের কেএমসির মধ্যে টাউন ভেন্ডিং কমিটি আছে। আচ্ছা, তাই টাউন ভেন্ডিং কমিটি, ভেরি গুড বলছি। তারপরে হাইকোর্টে 2 মাস আগে মামলা হয়েছিল গ্র্যান্ডের হকারদেরকে নিয়ে, সবার ক্ষেত্রে, সবার কোন আদালতে সমস্ত গোটা বাংলাতে, গোটা বাংলার সমস্ত হকারদেরকে উঠিয়ে দিতে হবে, এটা আদালত বলেছিল। গোটা বাংলার সমস্ত হকারকে উঠিয়ে দিতে হবে, এটা বাংলার কোন প্রতিষ্ঠান বলেছিল? যার জন্য যদি দেখো গ্র্যান্ডের ওখানে ইয়েলো লাইন টেনে দেওয়া হয়েছে। আর এই যে হকারগুলো বলছো, যাদের কার্ড নেই, ওরা ব্যবসা ওখানে ওইভাবে করবে না। ইট ইজ এ ভেরি ডেলিকেট সাবজেক্ট। কিন্তু আমি সেটাই যে আজকে সিএম বলার পরে পুলিশ সক্রিয় হয়ে আমি একবার শান্তি ঘোষের কাছে যেতে চাই, অল ইন্ডিয়া হকার্স ইউনিয়নের সেক্রেটারি, AIUTUCর ভাইস প্রেসিডেন্ট। শান্তিবাবু, যে কথাগুলো শাসক দলের হয়ে যিনি এসছেন, নীলাদ্রিবাবু আইনজীবী, যা বলছেন ঠিক, আপনারা প্রত্যেকে বেআইনি, আপনারা প্রত্যেকে ইল্লিগালি বসেছিলেন এবং আপনাদের বুলডোজার সে কারণে চালানো হয়েছে। এর থেকে বড় মিথ্যাচার আর কিছু নেই। আইনের জন্য এই পৃথিবীটা জন্মায়নি, পৃথিবীর জন্য আইন তৈরি হয়েছে। এবং সেই কারণেই যখন হকার উচ্ছেদ, একটা প্রাচীন পেশা হকারি, তার উপরে যখন আক্রমণ নামিয়ে এনেছিল, তখন আন্দোলনের চাপেই আইন গড়ে উঠেছে হকার্স অ্যাক্ট 2014, এবং তার সঙ্গে একটি শব্দ যুক্ত করা রয়েছে প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন। এবং তাতে সুনির্দিষ্ট করে বলা রয়েছে, একটা আরবান এলাকায় 2% মানুষ ফুটপাতের 1/3 জায়গা নিয়ে তারা হকারি করতে পারবেন, এবং তাদেরকে প্রয়োজনে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু এভিক্ট করা যাবে না। কিন্তু রাজনৈতিক স্বার্থে চিরকালই হকারদের নিয়ে দাবা খেলা হয়েছে। অতীতে যারা অপারেশন সানশাইন করে হকার উচ্ছেদ করেছিল, সেদিন যারা আন্দোলন করেছিল, আজকে তারা ক্ষমতায় বসে একইভাবে হকার উচ্ছেদ করছে। বাঁকুড়া হকার উচ্ছেদ হয়েছে কার স্বার্থে? সৌন্দর্যায়নের স্বার্থে। মানুষের পেট এবং জীবিকার থেকেও মানুষের সৌন্দর্যায়নটা বড় হলো। সৌন্দর্য আমাদের দরকার, কিন্তু আমাকে খেতে পড়তে দিয়ে তো। এ সৌন্দর্য কার সৌন্দর্য? যারা আইন বলে, সেই আইন কার আইন? আইন তো দেশের মানুষের জন্য। আজও আমাদের দেশের সংবিধান এই কথা বলেনি যে আমাদের দেশের যুবকদের, বেকার যুবকদের কাজ পাওয়ার অধিকারকে স্বীকার করেনি। কিন্তু আমাদের দেশের মানুষ, তারা জীবিকার্থে বিভিন্ন জায়গায় তাদের জায়গা করে নিয়ে তারা ব্যবসা করে বা তারা হকারি করে। এবং হকারদের ব্যবসায়ীও বলা হয় না, তাদেরকে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী তারা রেজিস্টার্ড। তারা হলেন সেলফ এমপ্লয়ি, তারা শুধুমাত্র প্রফিট করে। একটা শহর, যে শহরে গরিব আছে, ধনী আছে, মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, এবং সেখানে বহু ধরনের মানুষ আছে, সবাই তো শপিং মলে যেতে পারে না।
হকাররা যে পণ্য বিক্রি করে সেটা কি পণ্য? কুটির শিল্পে উৎপাদিত পণ্য, তারা কোনো ব্র্যান্ডেড মাল বিক্রি করে না। কিন্তু শান্তিবাবু এটাও তো ঠিক যে এই হকাররা তো এখন খুচরো মার্কেটের যে অর্থনীতি, সেই অর্থনীতি বাংলায় যেটা তৈরি হয়েছে, মানে আমি চারপাশে দেখি ছোট ছোট ছেলেমেয়েরা ফুড ব্লগার হয়ে বিরিয়ানির দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে গিয়ে ক্যামেরায় করছে, মানে যেখানে শিল্প নেই, যেখানে অর্থনীতিটা একেবারে ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে বেরিয়ে খুচরো জায়গাতে বেঁচে আছে, সেখানে তো এই ছেলেমেয়েগুলো এই কাজগুলোই করবে। এই কাজগুলি তারা করবে এবং এই বাজারটাকে দখল করতে চায় কেউ কেউ, এবং তাদের মানে মূলত এই যে ক্ষুদ্র ব্যবসা এবং ক্ষুদ্র হকারির যে বাজার, প্রায় 800 কোটি টাকার মার্কেট ভারতবর্ষের প্রতিদিনকার হকারদের মার্কেট, এই মার্কেটটা দখল করতে চায় কোনো ইন্টারেস্টেড বিজনেস লবি, এবং সরকার তাদের স্বার্থে হকার উচ্ছেদ করে, আর কোনো কারণ নেই। খুচরো ব্যবসায় বৃহৎ পুঁজির প্রবেশ ঘটানোর জন্য হকার উচ্ছেদ করে। আরেকটি প্রশ্ন আমি বলতে চাই, হকাররা মানুষের নিরাপত্তা দেয়, হকাররা মানুষের নিরাপত্তা দেয়, হকাররা রাস্তায় থাকে বলেই মানুষ নিরাপদে থাকতে পারে। হকাররা গরিব মানুষ এবং তারা মানুষের প্রোটেকশন দেয়। পার্মানেন্ট স্ট্রাকচারের কথা বলছেন তো? আচ্ছা শুনুন নীলাদ্রিদা পার্মানেন্ট স্ট্রাকচারের কথা বলছেন তো? আপনি বলছেন পার্মানেন্ট স্ট্রাকচার কেউ লিগ্যালাইজ তৃণমূল কংগ্রেস থেকে করেনি, তাই তো? আপনি দায়িত্ব নিয়ে এটা বলছেন, তাই তো? শুনুন, দেখুন যেটা রং, আরে দেখেন, হ্যাঁ রং, এই দেখুন এখন আপনি বলতে পারেন না রং যেটা রং, শুনে নিন রংগুলো দেখুন। সত্য নয়। আমি শুধু একবার শিলিগুড়িতে যাব, আপনারা মঙ্গল গ্রহ অবধি চলে যান এটা দেখাতে যে আপনারা ঠিক বাকিরা ভুল। আমি শুধু শিলিগুড়ি অবধি যাব। দেখুন শিলিগুড়িতে কি হচ্ছে নীলাদ্রিদা, শিলিগুড়িতে একটা ওই যে হুন্ডি সিস্টেম হয় না, হাওয়ালা সিস্টেম হয় না, ওই চিরকুটে বিভিন্ন ব্ল্যাক মানি ট্রান্সফার হয়, ঠিক সেরকমভাবে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন শিলিগুড়িতে হকারদের জন্য চলতো, লিগালাইজ লাইসেন্স দেওয়া। আর লাইসেন্সের গল্পটা কি করে হতে জানেন? হপ্তা দেখুন একবার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির বিধান রোডে। আমার হাতে যে কাগজগুলি দেখতে পাচ্ছেন, বিধান রোডের ব্যবসায়ীদের থেকে কিন্তু প্রতিদিন 20 টাকা করে কর্পোরেশন থেকে নেওয়া হতো, সেই স্লিপ দিয়ে কিন্তু টাকা তোলা হতো। দোকানদারি করে মোটামুটি 10 বছর উপরে। এখানে দোকানদারি করতে হলে কাউকে টাকা দিতে হয়? হ্যাঁ, পার্কিংয়ের টাকা দিই। কত টাকা দেন? পার্কিংয়ে পার ডে 30 টাকা করে আছে। তাছাড়া কর্পোরেশন টাকা নেয় 20 টাকা করে। কি হিসেবে টাকাটা নেয়? ডেলি হিসাবে, পার ডে হিসাবে। কতদিন ধরে বিধান রোডে দোকানদারি করে? 10 বছর 12 বছর হয়ে গেছে। এখানে দোকানদারি করতে হলে কাকে কাকে টাকা দিতে হয়? ওই কাউন্সিলরের মারফত আসে একটা দুইটা মহিলা, আমার থেকে 20 টাকা করে নেয়। আপনারা এখানে দোকানদারি করেন, কর্পোরেশন জানে? জানে নিশ্চয়ই, কর্পোরেশনের স্লিপ আছে আমার কাছে। দেখি স্লিপ, দেখি কোথায় স্লিপ। এতগুলো স্লিপ? হ্যাঁ, এতদিন ধরে টাকা নিয়েছে? হ্যাঁ। এখানে দোকানদারি করতে গেলে টাকা নেয়? হ্যাঁ, টাকা দিতে হয়। হ্যাঁ, পার্কিং নেয়। আর হলো মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে নেয়। পার্কিংকে কত টাকা দিতে হয়? 30 টাকা। আর কর্পোরেশনকে? 20 টাকা। তারপরেও পুলিশ তুলে দিচ্ছে? হ্যাঁ। এই ধরনের স্লিপ দিয়ে যখন টাকা তোলা হচ্ছিল, তার মানে পুরো প্রশাসন সবটাই জানেন। এই প্রতিটি স্লিপের মধ্যে কিন্তু লেখা রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি, ওয়ার্ড নাম্বার 12, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিধান রোড থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। মানে নীলাদ্রিদা আমার পেছনে এই যে ফুচকাওয়ালা, এই যে ফুচকাওয়ালা বা এদের থেকে, মানে শিলিগুড়ি শহরে 5000 যদি হকার থাকে, দেখুন শিল্পটা কী করবে। আমি জানি না বিজেপি এলে কী করবে, এই অর্থনীতি নির্মলা সীতারামন জানেন কি না। 5000 জন হকার থাকলে 30 টাকা বা 50 টাকা করে নিলে 1.5 লাখ টাকা প্রতিদিন কার পকেটে ঢুকছে, ট্যাক্স ফ্রি ইনকাম। নীলাদ্রিদা কি বলবেন? 30 সেকেন্ড। সেটাই তো সিএম সেদিন নবান্ন থেকে বলেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? অর্থমন্ত্রী বলেছে যদি কোনো বেআইনি কিছু হয়ে গিয়ে থাকে, যদি কিছু বেআইনি হয়ে গিয়ে থাকে, ইমিডিয়েটলি ওটার উপরে অ্যাকশন নাও। আরে এতদিন পরে কেন? এতদিন কি মুখ্যমন্ত্রী ছিল না রাজ্যে? বলেছেন তো, why don't you appreciate দেবজিৎ এর প্রতিক্রিয়া নেব। আমি কোনখানে কিন্তু বলেছে যে অ্যাকশন নাও হবে পার ডে 1.5 লাখ টাকা। আমি আবারও বলছি, আমার 30 টাকা করে দেবেন নাকি দেবজিৎ দা? আপনি চলুন ফুচকার দোকান দিয়ে একদম দেওয়াই, এখন আর দেওয়া যাবে না। আমার যেটা সমস্যা, দেওয়া যাবে না তো ঠিকই, রোহিঙ্গাদের বসাতে হবে। আমার যেটা মনে হচ্ছে হয়তো কোথাও তারটা কেটে গেছে, মানে কারণ মাথার তারের কথা বলছি না। এই যে একটা চ্যানেল, যে এই 30 টাকা, সেটা গিয়ে সবই তো ওই কালীঘাটের টালির চালের নিচে জমা হয় একটা নির্দিষ্ট জায়গায়, তো সেই চালের নিচে বোধহয় জমা হচ্ছিল না। এর জন্য একটা সবক শেখানোর দরকার ছিল। নাম করে করে বলছিলেন না, অমুক বোস, তমুক মজুমদার, তমুক দত্ত, তমুক মণ্ডল, কারা যেন কী সব করছেন, উদ্দিন টুদ্দিন, তো নাম করে করে তো সিএম বলছিলেন।
একটা এফআইআর হয়েছে? একটা নিষ্পাপ প্রশ্ন করছি ময়ূক, একটা এফআইআর হয়েছে যে যারা ওখানে হকার বসিয়েছেন, ফ্রেঞ্চ কাট দাড়ি পর ওলা একজন ভদ্রলোককে উনি বারবার নিশানা করছেন। আমি সেই বাইকটাও পিসিআরকে বলবো চালাতে। তাহলে ওই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা ভদ্রলোককে তো জানতেন, তো মুখ্যমন্ত্রী তো কনফিডেন্সের সঙ্গে বলেন, ওই তো ও বসায়, ও একের পর এক জায়গায় বসাচ্ছে। কি করে বসছে? আরে ভাই কি করে বসছে যখন জানেন একটা কোনো শোকজ, একটা কোনো প্রশাসনিক নির্দেশ, এমনকি প্রশাসনিক যে মানে দুটো পৌরসভাকে বাদ দিয়ে অবশ্য নাম করে সেই প্রশাসনিক যে বৈঠক হলো সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কাম মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী কাম আরও 1 ডজন মন্ত্রী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তো সেখান থেকে কি একটা নির্দেশ বেরোলো যে অমুকের বিরুদ্ধে একটা কোনো কাজ করো? এরা আবার ফিরে আসবে। সুজিতের বদলে অজিত, অজিতের বদলে দেবজিৎ নয় অন্য কেউ, কেউ না কেউ কখনো না কখনো ফিরে আসবে, যারা কিনা এইরকমভাবে টাকা তুলবে, কোথাও না কোথাও লোক বসাবে। এবং এই যে পুরনো লোকেদের সরানো হলো, আমি বাজি ধরে বলতে পারি কোনো সৌন্দর্যায়ন নয়, কোনো সৌন্দর্যায়ন নয়, কিছু নির্দিষ্ট লোকের এই টিএমসি পার্টির তাদের পকেটের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য এটা হলো, আর হকারদের চোখের জলে এই পরিষ্কার করা চলছে। বেশ, আপনি বলছিলেন কোনো এক বসুর কথা, আমি একদম নির্দিষ্টভাবে বলছি সুজিত বসুর কথা। সুজিত বসু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুজিত বসুকে নিয়ে অনেকগুলো কথাবার্তা। সুজিত বসু বিধাননগর নিউ টাউন এলাকায় যে হকাররা, মানে আমি অবাক হয়ে যাই, সেই হকাররা তো বামফ্রন্ট আমলে ছিল না। গৌতম দেব হয়তো নিউ টাউন বানিয়েছেন, কিন্তু এই রমরমা, এই গমগমে ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে অবধি বলতেন দুদিকে দেখো কত দোকান, কত বড় বড় বাড়ি হয়েছে, আজ সেই দোকানদাররা চোখের বালি হয়ে গেল। সুজিত বসুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো। সল্লেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি, ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। দেবজিৎ, আমি একদম নির্দিষ্টভাবে বলছি কারা নিয়েছে টাকা, এবং দ্বিতীয়ত পুলিশরা সবাই চোখে ঠুলি পড়ে বসে রয়েছে। রেল দুর্ঘটনার জন্য যদি রেলমন্ত্রীর পদত্যাগ করতে হয়, পুলিশ মন্ত্রী কেন পুলিশের এই চোখে ঠুলি পড়ে বসে আছে তার জন্য পদত্যাগ করবে না? একদম। আর তারপরে তো ওয়াই কারা নিচ্ছে এই টাকা? কারা নিচ্ছে? তার মানে কারা নিচ্ছে এই টাকাটা আমি কেন জানতে পারছি না? কারা নিচ্ছে এই টাকাটা না জানতে পারছি না কেন? আমি অরিন্দমদাকে ঠিক সেই জায়গাতেই জিজ্ঞেস করব, কারা নিচ্ছে টাকা? এটা বড় বড় অসহায় মুহূর্ত। পার্টি নিচ্ছে 20 টাকা, কর্পোরেশন নিচ্ছে শিলিগুড়িতে, তাহলে পার্টি কর্পোরেশনের থেকে পার্টি আরো 10 টাকা বেশি ওইগুলো ছেড়ে দিন। আরো বেসিক প্রশ্ন আমি অরিন্দম আচার্যকে করছি, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দম বাবু, আবারও সেই একই জায়গায় ফিরে যাচ্ছি। আমি যদি আমার ছোট ছোট ভাই বোনেরা যারা স্কুটি করে আসে, বাইক করে আসে, 1 সেকেন্ডের জন্য যদি বাইক রাস্তার ধারে রেখে জাস্ট কোনো দোকানে যায় বিস্কুট কিনতে, জল কিনতে, সেখানে কেস দেওয়া হয়, সেখানে ওই তালা, এক ধরনের চাকার মধ্যে তালা আটকে দিয়ে দেওয়া হয় গাড়িতে, এত তৎপর হয়ে যায় পুলিশ। রাত্রেবেলা যখন ওই লরিগুলো আসে, ফটাফট চারদিক থেকে স্পাইডারম্যান, সুপারম্যানের মতন সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইরা চলে আসেন গাড়িগুলোকে দাঁড় করাতে। আর মাসের পর মাস, বছরের পর বছর এই ইল্লিগাল স্ট্রাকচারগুলো হয়ে গেল, কেউ জানতো না। আর জানলে ওই টাকা খেয়ে এতদিন ধরে বসে সিএমকে কেউ বলেনি। এটা কোনোদিন হতে পারে? যারা তাহলে কে? আমি ক্ষমা চাইছি এই শব্দটা ব্যবহার করার জন্য। বাংলায় একটা চলতি শব্দ আছে, বহু দশক ধরে ব্যবহার করা হয়, ন্যাকামি। এই ন্যাকামি বা এই আসলে এই নাটকটা তাহলে কারা করছে? দেখুন, যারা এই সমস্ত বক্তব্যগুলো বলছে আমরা হাসি পায়, তারা বোধ হয় কান দিয়ে দেখে আর চোখ দিয়ে শোনে, সমস্ত কিছু জানে। আজকে মহিকবাবু প্রথম বলি হকার শব্দের অর্থ, দাদা বললেন হকার শব্দের সোজা অর্থ হচ্ছে কর্মযোগ। সেখানে সাধারণ গরিব মানুষগুলোর সামান্য কিছু টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে। আমি আজকে খুব দুঃখজনকভাবে পড়ে আপনাকে বলতে চাচ্ছি, যে সমস্ত মেয়ের বাবারা আজকে কিছু পুরুষ মানুষকে বিভিন্ন জায়গায় হকার দোকান দেখে তাকে বিয়ে দিয়েছে,
আজকে যে আমি দেখলাম 56 বৎসর ধরে আজকে ওখানে হকারিগিরি করছে, 47 বছর হাউ হাউ করে কাঁদছে, সেই বিয়েগুলো আজকে সংসার কি অবস্থা। আপনি আমাকে বলুন তো এই ট্রেড লাইসেন্সটা কিভাবে দেওয়া হলো? আপনি বলুন ময়ূরবাবু, আমি আপনাকে বলি যে আজকে পুলিশ ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ চিফ মিনিস্টার 48 ঘন্টার মধ্যে উইদাউট এনি হাইকোর্ট আজকে সমস্ত জায়গায় কিন্তু আজকে অ্যাকশন স্টার্ট করেছে। আমার আপনার কাছে প্রশ্ন, আমার সাধারণ মানুষ যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন, যে মাননীয় মুখ্যমন্ত্রী 100 বার বলেছে 2018 সাল থেকে পুলিশ যেন নিরপেক্ষ থাকে, ভোটটা যেন, আপনি বলুন 2018, 2019, 2021, 2023 এত মানুষের মৃত্যু কেন হলো ভোটে? বিফোর ইলেকশন, ডিউরি ইলেকশন, আফটার ইলেকশন এই পুলিশই ছিল, এই সুপিরিয়র অফিসাররা ছিল, এই পুলিশ অফিসাররা তো যখন ঝাঁপিয়ে পড়েনি। আজকে হাইকোর্টে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ডিসেম্বর 2023 আকবরনগর লখনৌতে যখন নাকি ডেমোলিশ করা হয়েছিল অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ হাইকোর্ট, তখন বিভিন্ন রাজ্যে কিন্তু আজকে এডুকেশনাল প্রোগ্রাম হলো যে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই করা যাবে না। আজকে যদি তাই হয় এবং সমস্ত জায়গায় যদি সমানভাবে করা হয়, তাহলে আজকে পুনর্বাসনের প্রশ্নটা কোথায়? অরিন্দম বাবু, আপনি তো এই কথাটা বলছেন, আমি আপনার কাছে একদম নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আসছি এবং এটা খুব সিরিয়াস। এটা আমার যারা সতীর্থ রয়েছে, প্রতিনিধিরা রয়েছে, তারাও আলোচনা করছিল। এটা যদি সিরিয়াস হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি এত বছর পরে জানেন যে অবৈধভাবে কিছু হকার তারা এস্টাবলিশমেন্ট তৈরি করে বসে আছে এবং সেটা যদি পুলিশ মেশিনারি তারা ধরতে না পারে, তারা যদি ফেল করে, তারা যদি সত্যিই না জানতে পারে, আমি ধরে নিলাম তারা একেবারে ইনোসেন্ট, তাহলে রোহিঙ্গা তারা কি করে ধরবে? তাহলে তারা সন্ত্রাসবাদী কি করে ধরবে? যেখানে কাকসা থেকে শুরু করে এই শাহাদাত মডেল তৈরি হচ্ছে, মানব বোমা তৈরি হচ্ছে, তাদেরকে কি করে ধরবে? যদি এতদিন পরে হঠাৎ করে ঘুম ভেঙে ডিব্যান উইঙ্কেলের মতন, যোগী আদিত্যনাথের মতন দেখুন এখানে বুলডোজার চালাচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে সব জায়গাতে চালাচ্ছে না। নাটক লিখেছিলেন না ওই উইঙ্কেল টুইঙ্কেল, হঠাৎ জেগে ওঠা। আমি আপনাকে বলছি, আমি আপনাকে একটা তথ্য শিলিগুড়ি গল্প এর আগেও বলেছিলাম, সুভাষনগর গ্রাম, আপনি গিয়ে দেখে আসুন যে ওখানে আননোন পার্সনগুলো, অনেকে বলছে রোহিঙ্গাদের বাস বেড়ে গেছে। আমি দর্শক বৃন্দদের বলছি, কোন অর্ডার আপনারা শুনবেন? শুনুন আপনারা, যে 16, 10, 12, 2019 চিফ সেক্রেটারি একটা ডাইরেকশন দিয়েছিলেন পূবের জলাজমিতে 25,000 বাড়ি, তাদেরকে আজকে ভাঙার জন্য পর্যন্ত ডাইরেকশন দিয়েছিলেন। সোনারপুর জগতী পোতাতে কি হয়েছে? জলাজমি বুঝিয়ে প্রায় 116 ফ্ল্যাট। কেন? আজকে ওয়েটল্যান্ড। আপনারা জানেন যে ওয়েটল্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ পার দ্য, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল, সেই লটা চিফ সেক্রেটারি সবচেয়ে বড় একটা পেপারে দিয়েছিল যে 25,000 বাড়ি ভাঙা হবে এবং জলাজমি পূরণ করা হবে, সেখানে আবার দ্য ক্যারেক্টার অফ দ্যাট ল্যান্ড আবার সেইখানে আনা হবে। আপনি বলুন তো আজকে জগদীপোতা, যারা দর্শক আপনারা আছেন, গিয়ে দেখে আসুন জগদীপোতা, যেখানে ওয়েটল্যান্ড রয়েছে, শত শত বাড়ি জলাজমা ভেঙে কিভাবে আজকে সমস্ত জায়গায় বাড়ি ঘর করে শপিং মল করে সব আমি ঠিক এই জায়গাতে একবার না কোন অর্ডার আপনারা মানবেন? আপনি আমাকে বলুন। চিফ সেক্রেটারি বাবু উত্তর আছে, চিফ সেক্রেটারি অর্ডার দিয়েছে এখানে যে 25,000 বাড়ি ইললিগাল, 25,000 বাড়ি। নীলাদ্রি বাবু উত্তর আছে, আমি উত্তর দিচ্ছি। কোথায় হকার নিয়ে ডিবেট হবে সেখানে না জলাজমি কথা আছে। আপনি পুলিশকে ডাইরেকশন না, পুলিশকে বলা হয়েছে যে জলাজমি যে সমস্ত ভাড়াট হয়েছে তাদের জলাজমি যেটা বলছেন, জলাজমি ইজ আন্ডার দ্য রামসার কনভেনশন, ইট ইজ এ প্রোটেক্টেড এরিয়া। আরে ভাই, এটা তো ক্যালকাটার মধ্যে রয়েছে। শুনে নিন, আপনি যদি না শুনেন তাহলে তো বলে যান। এটা হোম সেক্রেটারি অর্ডার, চিফ সেক্রেটারি অর্ডার। আচ্ছা শুনুন, জলাজমি নিয়ে গ্রিন বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট, মানে রবীন্দ্র সরোবর কি তার মধ্যে? না, রামসার কনভেনশনে, মানে রবীন্দ্র সরোবরে যখন জমি দখল হচ্ছে তখন সেটা নিয়ে বলা যাবে না। আইন নিয়ে কিন্তু দারুণ ভাবে আপনি করেন। না এটা হয় না। ইস্ট ক্যালকাটা চিফ সেক্রেটারি যখন অর্ডার দিয়েছে মাস্ট কমপ্লাই। চিফ সেক্রেটারি তো রামসার কনভেনশনে হাইকোর্টে পিআইএল হয়, গ্রিন বেঞ্চ অফ ক্যালকাটা। আচ্ছা, দেবজিৎ কিছু ইন্টারভিউ করছেন। আমরা বোধহয় বিষয় থেকে এক্স্যাক্টলি। প্রথম কথা হচ্ছে যে হকার কারা সেই নিয়ে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বলেনি, ওনার ক্যাবিনেটের কেউ কিছু বলেননি। 2 নম্বর, কাউকে চাকরি দিতে পাচ্ছেন না, ডিএ দিতে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে, রাস্তায় ছেলেরা বসে আছে, টেট নিয়ে প্রচুর গোলমাল হয়েছে, টাকা চুরি হয়েছে এবং এই নিয়ে চাকরি বিক্রি হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারা করেছে আমরা সবাই জানি।
ভাত কাপড়ের কেউ নয় কিল মারার গোসাই, যাদেরকে খেতে দিতে পারছেন না, কোনো রকমভাবে পাচ্ছেন না, শিক্ষিত অশিক্ষিত সব তো কামলা খাটতে অন্য রাজ্যে চলে যাচ্ছে। যে কটা পড়ে আছে এ রাজ্যে, যারা কিনা ছোট রোলের দোকান, ছোট বিরিয়ানির দোকান দিয়ে খাচ্ছে, সেই ছেলে মেয়েগুলোকে উৎখাত করা হচ্ছে। 3 নম্বর, আজকে তুমি গ্র্যান্ড হোটেল কিংবা গ্রেট ইস্টার্নের সামনে এই হিম্মত কেন ক্যালকাটা পুলিশ দেখাতে পারছে না? আমি খুব ভালোভাবে বলতে চাই, হিম্মত থাকে তো রাজাবাজারে দেখাও, হিম্মত থাকে তো অন্য জায়গায় দেখাও। না 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 দেখাইনি ভাই, আমি আজকেও হাইকোর্ট থেকে এসেছি, আজকেও হাইকোর্ট থেকে এসেছি। চলো আজকে আমি ওদের এভিকশনের পক্ষে নই, আমি কারোর এভিকশনের পক্ষে নই, কিন্তু আমি এই সিলেক্টিভ এভিকশনের আমি বিরুদ্ধে। আমার কথা হচ্ছে যে পার্টিকুলার একটা সিলেক্টিভ গ্রুপের উপরে এভিকশন হচ্ছে, এভিকশন হবে না কেন? আচ্ছা 3 নম্বর শেষ করতে দাও, ঠিক ঠিক চলো। হ্যাঁ, এবারে লাস্ট আমার একটাই কথা, আমার একটাই লাস্ট কথা হচ্ছে যে এই যে প্রথমে আমরা রিপাবলিকে দেখেছি যখন সরকারি অফিসাররা বলছে, তখন বলেছে যে 11 জন সবাইকে পুনর্বাসন করা হয়েছে একটা সাইটে, খালি 11 জন নেয়নি, ওই 11 জনকে আমাকে না না ওইরকম স্পোরাডিক 30 জনের 11 জন বললে তবে না। আমার কথা হচ্ছে, প্রথম কথা, পুনর্বাসনের কথা দেবার দায় সরকারকে নিতে হবে। কেন? এই পুনর্বাসনের দায়টা তো নিচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সায়। এই দায় নেবার আগে যদি হকিং লাইসেন্স দিত, আপনি ক্যালকাটা কর্পোরেশনে জানেন হকিং লাইসেন্স দেওয়া বন্ধ। কোন মিউনিসিপ্যালিটিতে মানে প্রত্যেক মিউনিসিপ্যাল অ্যাক্টে আপনি বার করুন, বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট, ক্যালকাটা কর্পোরেশনে আমি বিষয়টা বলছি, যদি তৃণমূলের এই পরিচালিত সরকার যদি অনেস্টলি হকারদের প্রবলেম সলভ করতে চাইতো, তাহলে আজ থেকে কয়েক বছর আগে রাইটার্সের রোটান্ডায় যে সভা ডেকেছিল ফিরহাদ হাকিম নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে, তখন তিনি সেই সময় হকার আইন অনুযায়ী 1 বছরের মধ্যে হকার বিধি প্রণয়ন করার কথা, কিন্তু তারা সেই বিধি প্রণয়ন করে স্টেট রুল আমাদেরকে মিটিংয়ে ডেকে নিয়ে এসে বলল যে আপনারা মতামত দিন। আমরা সেদিন তা রিফিউজ করেছিলাম, যে আমরা বলেছিলাম আপনারা আমাদের কপি পাঠান, আমরা দেখে মতামত দেব, কিন্তু তারা সেটা আজ পর্যন্ত দেয়। শুধু হকার বলে শুধু আরেকটা জিনিস আমি বলিনি, যে হকার সমস্যার সমাধানের জন্য তারা শুধু ডিসঅনেস্ট নয়, তারা একটা ব্যবস্থা করে রাখছেন সেখান থেকে উপরি টাকা তুলবার জন্য, এবং তারা আজকে হকারদের যে বসিয়েছেন, যে লোকটাকে টাকা দিয়ে বসিয়েছেন, তার পরিবারটা কিন্তু আজকে ওই হকারি পেশার উপরে নির্ভরশীল, তার সন্তান কিন্তু আজকে ওই পেশার উপরে নির্ভরশীল। সিউড়িতে আজকে হকার উচ্ছেদ হয়েছে এবং অল বেঙ্গল হকার্স ইউনিয়নের নেতৃত্বে সেখানকার আমাদের সংগঠক হকারদের ব্যাপারে বলছেন শান্তিবাবু, আমি আপনাকে বলছি, মানে ধরে নিন আজকে যে হকার বন্ধু একটা বিরিয়ানির হাড়ি নিয়ে নিজের জীবনের ব্যবসাটা শুরু করলো, অনেক টাকা কামালো, কেউ দাদা, কেউ বৌদি, কেউ ডিবাপি বলে, ডিবাপি বিরিয়ানি, আমি এই নামটা ব্যবহার করলাম কারণ বিপুলভাবে জনপ্রিয় হয়েছে। ডিবাপি বিরিয়ানির যিনি মালিক গুলি খেয়েছিল, তার দোকানে গুলি চলেছিল টাকা দেবে না বলে, তোলা দেবে না বলে, আজ আবার সে কি অভিযোগ করছে দেখুন। এই যে হকারি, মমতা বন্দ্যোপাধ্যায় চান না হকারি বন্ধ করে দোকান করতে চেয়েছিল, এই কাশফুলের বালিশের থেকে বিরিয়ানির দোকান করেছিল রেজিস্টার্ড ট্রেড লাইসেন্স নিয়ে। দেখুন বাংলায় ছোট মাঝারি শিল্প যারা করার চেষ্টা করছেন তাদেরও কি অবস্থা দেখুন একবার। আমরা প্রচণ্ড আতঙ্কিত, ইনফ্যাক্ট মানে বাড়ির লোক রীতিমতন হয়রান হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন। এই পরশু দিনের ঘটনা, এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি, তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি 2টো বাইক কন্টিনিউ ফলো করছে, তো মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি, ওনার তদন্ত করে দেখছে, ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে একটা কিছু না কিছু। এরকমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরকম মধ্যম গ্রামেও চলবে। তো আমরা 20 লাখ টাকা ডিমান্ড করেছি। দেবজিৎ, আমি 30 সেকেন্ড আপনার কাছে নিচ্ছি। 20 লাখ টাকা মানে হকারি বন্ধ করে আজকে দোকান করলেও, বিরিয়ানির দোকান করলেও 20 লাখ টাকা দিতে হবে। প্লেট মেপে টাকা নেওয়া হয় দাদা, জেনে রাখো তোমরা, যে প্লেট মানে কত প্যাকেট বিরিয়ানি বেরোচ্ছে সেই মেপে টাকা নেওয়া হয়। এই তোলাবাজি একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। আর 2 নম্বর, হকারির কথা তো এখানে মাননীয়া সবসময় বলেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম খারাপ করেন ওখানে। আমাদের প্রধানমন্ত্রীর একটা 3 বছর আগের একটা
স্কিম ছিল পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, যেখানে 10,000 টাকা দেওয়া হবে, সুদ খুবই কম এবং যদি তাড়াতাড়ি ফেরত দেয় তারপরে কোনো, অর্থাৎ হকিং যে ব্যাপারটা, এই প্রফেশনটাকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে, মান্যতা দিয়েছে। কিন্তু এই পশ্চিম বাংলাদেশ এখানে হচ্ছে হকিং টকিং করা যাবে না, তার বদলে হাতে শকিং এর ব্যবস্থা রাখো, হাতে বন্দুক নিয়ে 20 লাখ 50 লাখ তুলে নাও। না না, কেন করবে ভাই? হকিং টকিং করবে না, ডিবাপির কাছে তোলা তুলবে, তবেই না হবে, তবেই না হবে, ভাইলেন্স এইটাই হবে। এই ছেলেগুলো এবারে হাতে পিস্তল তুলবে, এই ছেলেগুলো এবারে এই লোকগুলোই আবার তৃণমূলে। একদম আমার সময় শেষ, কিন্তু এটা চলতে থাকবে। শান্তিবাবুদেরকে আবারও আশ্বস্ত করছি, আমরা রিপাবলিক বাংলা লাগাতার এই ক্যাম্পেইনটা করে যাব যে মানুষ বড় কাঁদছে, মানুষের পাশে দাঁড়াও। তারা হকার উচ্ছেদ মেনে নেবে না, তারা গর্জে উঠবেই। একদম সরকারি ক্ষমতায় থাকুক, হকার উচ্ছেদ করতে গেলে পরে একদম তার প্রতিরোধ। এবং এই মুহূর্তে বাংলার মানুষ, বাংলার অনেক হকার ভাই বোনেরাও হয়তো ইউটিউবে বিরিয়ানি বেচতে বেচতে, পান এবং বিভিন্ন জলের বোতল, লজেন্স বেচতে বেচতে আমাকে দেখছেন। তারা পাশাপাশি এই মুহূর্তে পোল আমি অর্গানাইজ করি প্রতি বছরের মতন প্রতিদিন আমার এখানে এই মুহূর্তে যে প্রশ্নটা করি, সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে হকার উচ্ছেদ কি জনবিন্যাস বদলাতে, এই মুহূর্তে আমি প্রশ্ন করেছিলাম। 77% মানুষ বলছেন হ্যাঁ, 23% মানুষ বলছেন না। ফেসবুকে, ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বলছেন? জবাব চাই বাংলাতে, যে ভোট আমি প্রতিদিন করি। 93% মানুষ ময়ূককে বলছেন যে হ্যাঁ, এটা জনবিন্যাস বদলে দেওয়ার প্ল্যান হতে পারে, রোহিঙ্গাদেরকে বসিয়ে দেওয়া হবে। আর 7% বলছেন না। এক্স হ্যান্ডেল টুইট করতে করতে সারা বিশ্বের কত শতাংশ মানুষ এই মুহূর্তে ময়ূককে জবাব চাই বাংলাতে বলছেন, বার্তা দিতে চাইছেন? 100%। এই মুহূর্তে 100% মানুষ হ্যাঁ বলছেন। আবারও বলছি, আমি জানি না রোহিঙ্গাদের বসিয়ে দেওয়ার জন্য, বিদেশিদের বসিয়ে দেওয়ার জন্য আমার ভাই বোনেদেরকে তুলে দেওয়া হলো, কিন্তু আবারও বলছি, এই ল্যাংচা হাব হোক, এই কাশফুলের বালিশ হোক, চপশিল্প হোক, সেগুলো তো নবান্নর মাথায় রাজনৈতিক দলের ছাদে গিয়ে হবে না, সেগুলো তো শপিং মলে হবে না দাদা, সেগুলো তো ফুটপাতে হবে। সেই সমস্ত কিছু এনকারেজ করছেন, আর তারপরে এই চপশিল্পটাকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন। প্রতিবাদে গর্জে উঠতে হবে, যারা গর্জে ওঠার তারা উঠবে। আমাদের কাজ খবরটা করার, সেই খবরটা আমরা করছি, কালও করবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে ময়ূক, সঙ্গে থাকুন।